শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত আমাদের ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। সকলকে শুভ সকাল। শ্যামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারত সংঘ কাষ্টসাংরা দক্ষিণ পাড়া খোসালপুর আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। বিষয় হচ্ছে আজকে ভেষজ উদ্ভিদ বিজ্ঞান। ভেষজ উদ্ভিদ এর আগে ভারতীয় ভেষজ উদ্ভিদ প্রথম অধ্যায় বলা হয়েছে, প্রথম ভাগ, এটা বোধহয় দ্বিতীয় তৃতীয় হবে, তবু বলছি। সুপ্রাচীন কাল থেকে ভেষজ উদ্ভিদের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। রোগ প্রতিকারের উদ্দেশ্যে উদ্ভিদ জগতে অথবা অন্যান্য প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের ফলে শুধুমাত্র মনুষ্য সমাজই উপকৃত হয় না, অন্যান্য প্রাণীরা উপকৃত হয়। প্রাচীন ভারতীয়দের রোগ প্রতিকার যোগ্য উদ্ভিদের জন্য ওই ধরনের শত এবং প্রবৃত্ত অন্বেষণকে অথর্ববেদের নির্মলিখিত বেদের শ্লোকগুলি বলছি। তাতে অথর্ববেদে বর্ণনা করা হয়েছে যেই সব উদ্ভিদ শূকররা যাদের জানে, সেই সব ঔষধি নেউলেরা তাদের জানে, এই সব উদ্ভিদ সাপেরাও জানে। সাপ, জীব জন্তু, বিড়াল, গন্ধর্বান যাদের জানে, আমি তাদেরই স্মরণ করি। হোক না তারা যে কোনো গুল্ম অঙ্গি রাবাগণের পরিচিত গুল্মলতাদি, ঈগলেরা মৌমাছিরাও তারা বোঝে। বলি স্বর্গীয় কোনো কিছু, যে কোনো পাখি, যে কোনো মরাল এবং সমস্ত ডানাযুক্ত প্রাণী সবারই খবর রাখে। এরা সবাই গাছপালা উদ্ভিদের খবর রাখে। পবিত্র ধেনুরা যাদের অনেকেই ভক্ষণ করে, ছাগল গরু মেঘের মোষেরা বাদ দেয় না, মেজমহিষ যাদের অনেকেই সেই সব গুল্ম জাতি, গুল্মলতাদি গাছ বৃক্ষ তাদের এখানে আনা সাপেক্ষ চিন্তন করা হয়। চিকিৎসক খুঁজে পেয়েছেন রোগ প্রতিকারের এক উৎস অনেক গুল্মলতা বৃক্ষর মধ্যে। তারা সংখ্যাধিক, তারা সবাই রোগ প্রতিকারের যোগ্য। জন্য তাদেরই আনতে পারি আমরা। তারা পুষ্পের সমৃদ্ধে, তারা পল্লবের সমৃদ্ধে বলে সমৃদ্ধ, অনেক আবার ফলহীন মাতৃত্বের আসছে। এইসব কথা অথর্ববেদে বলা আছে। সভ্যতার প্রথম দিকে আমরা এই অথর্ববেদ থেকে আমরা জানতে পারি এসব কথা। সভ্যতার প্রথম দিকে খুব কম সংখ্যক ভেষজ উদ্ভিদ, এই যে ভারতীয় যে ভেষজ উদ্ভিদের মানুষের জানা ছিল এবং ব্যবহার করা হতো। লোকেরা তাদের রোগ নিবৃত্তির জন্য, রোগ ভালো করার জন্য বেশি পরিমাণ নির্ভর করত এই উদ্ভিদের ওপর। এই গাছ ভারতীয় যে জড়িবুটি উদ্ভিদ জঙ্গল অলৌকিক এর উপকার পাওয়া গেছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা ক্রমশ বেশি সংখ্যক ভেষজ উদ্ভিদ ব্যবহার করতে শিখেছি। শ্রেণীবিন্যাসে অন্যান্য প্রয়োজনীয় এবং উদ্ভিদসমূহ অর্থাৎ খাদ্য হিসেবে উদ্দেশ্যে আমরা ব্যবহার করি। এখানে মৌমাছিও বাদ যায় না, তারা উদ্ভিদের ফুল থেকে মধু সংগ্রহ করে। জীব জন্তু পশু পাখি কেউ এই উদ্ভিদের কাছ থেকে বাদ যায় না, সবাই গাছের উপর নির্ভরশীল। এবং আমাদের যে ভেষজ উদ্ভিদ শ্রেণীবিন্যাস সাধারণত বলা যায় ভেষজ বিদ্যা, ভারতীয় ভেষজ বিদ্যা বা ভারতীয় ভেষজ উদ্ভিদ শ্রেণীবিন্যাস করা হয়। উদ্ভিদ বৈজ্ঞানিকরা শ্রেণীবিন্যাস করেছেন, ভাগ করেছেন আলাদা আলাদাভাবে।
উদ্ভিদকে একটি জীব হিসাবে বিচার করা হয়। উদ্ভিদগুলিকে তাদের বৈরাকৃতি, বৈশিষ্ট্য এবং তাদের চরিত্রগত দিক থেকে দলভুক্ত। এই জন্যে ভেষজবিদ্যা, যারা উদ্ভিদবিদ্যা নিয়ে করছেন গবেষণা, তারা শ্রেণীবিভাগ করেছেন। এই সব প্রাচীন সংস্কৃত বইগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আয়ুর্বেদ, বৃক্ষায়ুর্বেদ, ভেষজবিদ্যা, কৌটিল্যের অর্থশাস্ত্র, বরাহমিহিরের ভট্ট সংহিতা, পাণিনির ব্যাকরণ ইত্যাদিতে কিন্তু ভেষজবিদ্যাগত শ্রেণীবিন্যাস দেখা গেছে এ যুগের একমাত্র ভেষজ উদ্ভিদ সংক্রান্ত নিবন্ধগুলিতে আমরা জানতে পারি। প্রায় 5000 বছর আগে আর্যরা মধ্য এশিয়ার দেশগুলি থেকে উত্তর ভারতে ছিলেন। তারা লিখেছিলেন পবিত্র বেদগুলি। এইগুলির মধ্যে সবথেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। এইগুলির মধ্যে সবথেকে প্রাচীন বেদ ঋগ্বেদ, যেটি সম্ভবত লিখিত হয়েছিল আর্যদের ভারতে আসার ঠিক পরে। তার আগে হবার তেমন কোনো সম্ভাবনা দেখা যায়নি। এই বেদ বইটিতে কিছু গুল্ম বৃক্ষের নাম পাওয়া যায় এবং তাদের রোগ আরোগ্য ধর্মের উল্লেখ রয়েছে, কিন্তু তারা কোনোভাবেই শ্রেণীভুক্ত হয়নি সেই সময়। সেখানে বলা আছে, আমাদের ঋগ্বেদে বলা হয়েছে, ঋগ্বেদ থেকে জানতে পারি অসত্যের তলেই আপনার আসন, আপনার বাসগৃহ নির্মিত এর পাতায়। দুগ্ধবতী গাভীর সমতুল্য হতে পারেন আপনি। যখন এই ব্যক্তির থেকে উন্নততর করে থাকেন আমাকে। যে কোনো লোকের সঙ্গে রাজকীয় প্রধানের মতো গুল্মরাজি এসেছে সংগ্রহশালায়। এই ব্রাহ্মণকে বলা হয় ভেষজ। এই দৈত্যনাশক, এক মহামারী নিবারক। এই লোকটিকে অনিষ্ট থেকে মুক্তির উদ্দেশ্যে সব গুল্ম লতাদি দেখেছি আমি। তা ঘটকীয় এর মতো সোমের মতো সমৃদ্ধ, বলশালী এবং শক্তিতে ভরপুর। ঋগ্বেদে সূক্ত 10 শ্লোক 97। আগে দিকে সোম পান করত, সোমরাজ গাছ। এই সোমকে শ্রেষ্ঠ উদ্ভিদ হিসেবে বেদের যুগে, বৈদিক যুগে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং অত্যন্ত মূল্যবান ভেষজ গুণাগুণের কথা বলা হয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদে শ্লোক 1 শ্লোক 84 শ্লোক এবং অমৃত রস মানুষকে দীর্ঘায়ু করে এবং দেবতারা এই উদ্ভিদটিকে পছন্দ করতেন। সোমরাজ গাছ, সমরস পান করতেন। অসুস্থ লোকের এটি একটি মহৌষধ। আমাদের যে ঋগ্বেদ থেকে বর্ণনা করা হয়েছে, বৈদিক যুগে যে ভেষজ উদ্ভিদ সোমরাজ গাছ, সেই সোম পান করতেন, সমরসের পান। এটি মহৌষধ। এটি ব্যবহারের ফলে দৃষ্টিহীনতা, চোখের শক্তি ফিরে যায়, দৃষ্টিহীনরা ফিরে পায়, তাদের চোখ খঞ্জ চলতে পারে আরম্ভ করে, কানা খোড়া সমস্ত লুলে ন্যাগড়া এই ভেষজ উদ্ভিদ থেকে। এই একমাত্র ভারতীয় ভেষজ আজকে হারিয়ে যাচ্ছে। এটা আমার দ্বিতীয় পড়ছি। প্রত্যেকটি অংশকে সবল করে তোলে। অজীর্ণ রোগ, স্নায়ুবিদ্যা, নার্ভের ওষুধ, দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় করে এবং হার্ট ব্যাধি হৃৎপিণ্ড কাজ করে এই উদ্ভিদ এবং উদ্দীপিত করে। এটি একটি সঞ্জীবনী ওষুধ। এটাই মনে হয় মৃত সঞ্জীবনী বলা যেতে পারে। মৃত সঞ্জীবনী গাছ, এটা কি বলা হচ্ছে? এর আগে আমি আলোচনা করেছি। মৃত সঞ্জীবনী সোমকে শনাক্ত করেছেন
আজ এই পর্যন্ত বলছি, এর পরের ভিডিওতে বলবো, পরের অধ্যায়তে।